অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। ওয়েলকাম ব্যাক। শুনছেন অজানা সত্যের 181 নম্বর এপিসোড। আগের 180 নম্বর এপিসোডে আপনারা নন্দিনীদির ঘটনাটাকে অনেক ভালোবাসা দেখিয়েছেন এবং ঘটনাটা আপনাদের অনেকের ভালো লেগেছে এবং আপনারা ভয় পেয়েছেন। আজকের এই এপিসোডে আবারও নন্দিনীদি আপনাদের জন্য ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছে। আজকে নন্দিনীদির ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি একটি জাম্প স্কেয়ার টাইপের ঘটনা, একটি গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং আশা করছি সেই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আজকে দুটি ঘটনা নিয়েই আজকের এই এপিসোডটিকে এই দুটি ঘটনা নিয়েই সাজানো হয়েছে। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এপিসোডটিকে একদম শেষ অবধি শুনুন, আপনারা ভয় পাবেন। আপনারাও যদি চান আপনাদের শোনা অথবা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও আমার সঙ্গে কন্ট্যাক্ট করার আরও নানান রকমের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের প্রথমেই আপনারা পেয়ে যাবেন। তো ঘটনা থাকলে পাঠাতে ভুলবেন না। শুরু করছি আজকের প্রথম ঘটনা, অর্থাৎ নন্দিনীদির লিখে পাঠানো ঘটনা। গুড ইভিনিং দাদা। আজ আরও একটা ঘটনা আমি তোমাকে লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটা একটি অভিশপ্ত পাতকুয়োকে নিয়ে। এমন একটি কুয়ো যার ভেতরে রয়েছে কয়েকশো মানুষের অপঘাতে মৃতদেহ। হ্যাঁ, এটাই সত্যি। এই কুয়োর অভিশপ্ত হয়ে ওঠার পেছনে যা কিছু দায় ছিল সেটাই এখানে তুলে ধরব। হাওড়া থেকে ব্যান্ডেল যেতে সেই স্টেশনটি পড়ে, যেখানে আজও সেই পাতকুয়ো রয়েছে। তবে এখন সেটির মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে একটা হনুমানজির মন্দির। ভারত যখন ব্রিটিশদের দখলে, দেশে বিপ্লবী আন্দোলন চলছে, এইসব জায়গায় সেই সময় জঙ্গলে ভরা। তখন এই স্টেশনটি খুব ছোট একটি স্টেশন ছিল। সারাদিনে একটা কি দুটো ট্রেন আসতো। স্টেশন থেকে নেমেই একটু পর থেকেই পিচের রাস্তা, যেটা জঙ্গলের ভেতর দিয়ে অনেক দূর চলে যেত। এতটাই জনমানবহীন এবং নির্জন সেই জায়গাটা যে সেখানে দিনের বেলাতেও মানুষ খুন হয়ে যেত। ব্রিটিশদের দরকারে এই রোডটাকে বানানো হয়েছিল। তাদের সৈন্যরা এলে তখন কিছু হতো না, তবে যদি একজন বা দুজন থাকতো তো তাদের ওপরে হামলা হতো বেশি। এই বিষয়গুলোতে ব্যবসায়ীরা বেশি টার্গেট হতো। লুট করে মেরে ফেলা হতো যাতে ব্রিটিশ পুলিশের কাছে কমপ্লেন না করতে পারে। তাই মেরে ফেলে সেই পাতকুয়োতে বডি ফেলে দেওয়া হতো। বডিগুলোকে পাতকুয়োতে ফেলবার সময় বডিগুলোর পায়ে কোনো পাথর অথবা ভারী কিছু বেঁধে সেই পাতকুয়োতে ফেলে দেওয়া হতো, যাতে বডিটা ভেসে না থাকে। এভাবে প্রমাণ লোপাট করা হতো। এরা ছিল তখনকার সময়ের ডাকাতের দল। অনেক বিপ্লবী যেমন এই সব জায়গায় এসে লুকিয়ে নিজের প্রাণ বাঁচাতো, তেমনি আবার এই ডাকাতদের হাতে প্রাণও যেত। পরে দেহ সেই কুয়োতে ফেলে দেওয়া হতো। এই সব ডাকাতদের প্রভাবে ডাকাতি এত বেড়ে গেছিল যে এদেরকে ধরা যায়নি কোনোদিনই। কারণটা ছিল প্রমাণের অভাব। আর ব্রিটিশরা এখানে থাকলেও তারাও সংখ্যায় অনেক কম ছিল।
তাই নিজেদের জীবন বাঁচাতেও ব্রিটিশরা এদের বেশি ঘাঁটাতো না। এবার বলি এই ডাকাতগুলো ঠিক কেমন ছিল। দিনের আলোতে এরা ছিল চাষি, কৃষিকাজ করে সংসার চালাতো, বাড়িঘর পরিপাটি করে রাখত। মাটির বাড়ি হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখত তারা, যাতে বাগদি হলেও অতিথি সেবার বন্দোবস্তও করে রাখত। তবে মাঝরাতে সেই অতিথিরই সব লুট করে হত্যা করত আর দেহ ফেলে দিত সেই পাতকুয়োতে। এই বাগদি ছাড়াও কিছু ব্রাহ্মণ এবং কায়স্থরাও বাস করত সেই অঞ্চলে, তবে অনেক দূরে দূরে। আমি যেই সময়ের কথা বলছি সেটা 19 শতকের গোড়ার দিকে। পাড়ায় পাড়ায় ভাগ ছিল সব কিছু। 11টা পরিবার নিয়ে একটা ব্রাহ্মণ পাড়া, 15টা পরিবার নিয়ে কায়স্থ পাড়া, এমন ছিল এদের। এদের পুকুর থেকে শুরু করে কুয়ো পর্যন্ত নিজের ছিল। এক জাতের লোক অন্যেরটা ব্যবহার করার নিয়ম ছিল না। সেই কুয়োটা বাগদিদেরই ছিল, তবে এদের এলাকা বেশি ছিল, তাই তাদের পুকুর আর কুয়ো ছিল বেশি। দিনের আলোতে এরা এতটাই নিরীহ থাকত যে দেখে কিছুই বোঝা যেত না। এরা খুবই শক্তিশালী হতো, লম্বা থেকে মাঝারি গড়ন, শরীরের রং তামাটে, চকচক করত সারা শরীরটা। খুবই পরিশ্রমী ছিল, তাই লাঠি খেলা আর কুস্তি খেলা এরা খেলত, যার কারণে এদের শরীর অনেক ভারী এবং লোহার মতো হয়ে গেছিল। এরা বেশিরভাগই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করত, নিজেদের মধ্যে বেইমানি করত না। আর এদের দলের একজন প্রধান ছিল, সে সব ঠিক করত। কান্তিবাবুর সোনার কারবার ফিরতে বেশ রাত হয়ে গেছিল। স্টেশন থেকে নেমে টিমটিমে আলোতে তার বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল। কি আর করা যাবে, বেশি কিছু না ভেবে তিনি হাঁটতে শুরু করলেন। মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলেন। পথে তিনি একজনকে পেয়ে গেলেন। সে ছিল ব্রিটিশদের খবরই। বিপ্লবীদের খবর ব্রিটিশদের কাছে পৌঁছে দিত। তাকে পেয়ে মন থেকে খুশি না হলেও ভাবলেন একা তো আর যেতে হবে না, তাই দুজন মিলেই চলল আগে পরে করে। ঠিক পাতকুয়োটার সামনে এসেই হঠাৎ রি রি করে কারা যেন অন্ধকারে তেড়ে এলো। কান্তিবাবু ভয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লেন আর নিজেকে ধীরে ধীরে ঝোপের আড়ালে লুকিয়ে নিলেন। কিন্তু আগের লোকটির মাথা ফেটে গেছে। মশালের আলোতে দেখা যাচ্ছে মাথার ঘিলু বেরিয়ে এসেছে। ডাকাতরা তল্লাশি করে তেমন কিছুই পেল না। তখন রেগে সেই বডিটাকে বেঁধে কুয়োতে ফেলে দিল। এই দৃশ্য দেখে কান্তিবাবু অবাক হয়ে গিয়েছিলেন। এর মানে সেই কুয়োতেই রয়েছে সেই মৃত মানুষগুলোর দেহ, যা কেউ জানে না। যাই হোক, এরপর তারা চলে যায়। কান্তিবাবু সেই ঝোপে সারা রাত মশার কামড় খেয়ে কাটাচ্ছিলেন। বেরোলে ডাকাতরা যদি তার একই হাল করে, এই ভয়ে তিনি রয়ে গেছিলেন। পরের দিন পাগলের মতো বাড়ি পৌঁছে তার স্ত্রীকে সব কিছু বলেন। স্ত্রী ভয়ে বললেন, যা দেখেছ খবরদার একদম কাউকে বলো না, এরা পরিবার শুদ্ধ আমাদের সকলকে মেরে ফেলবে। এখানে বলে রাখি, এরা কারোর বাড়ির মেয়ে বিয়ে হলে কোনো লুটপাট করতো না, উল্টে টাকা গয়না শাড়ি রাতের অন্ধকারে রেখে যেত। ছেলের বিয়ে হলে তাদের দাবি লিখত, তারপরে দরজায় লাগিয়ে রেখে যেত রাতের অন্ধকারে। দিলে তারা অশান্তি করত না, তবে না দিলে উল্টে ঝামেলা হতো এবং প্রাণটাও যেত। কান্তিবাবু নিজেকে চুপ করিয়ে নিলেন, তবে ভেতরে ভেতরে অস্বস্তিতে ভুগছিলেন। না পারছিলেন বলতে, না পারছিলেন গিলতে। সময় যেতে থাকলো, আরও মানুষের মৃত্যু হতে থাকলো। এরই মাঝে এক ব্রাহ্মণ, যিনি ভীষণই নিরীহ প্রকৃতির একজন,
তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। তিনি এই জায়গায় আসেন, কিন্তু ফিরে যাওয়ার সময় তিনি জানতে পারেন শেষ ট্রেন আজ আসবে না। কি করবেন ভেবে পথে নামলেন, কিন্তু অন্ধকার হচ্ছে দেখে আশ্রয় নিলেন এক বাগদি বাড়িতে। তিনি বুঝতেই পারলেন না যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সে আসল ডাকাত বা ওনার দলেরই সর্দার। সেই সর্দার ব্রাহ্মণটিকে খুব আদর সৎকার করলেন, কিন্তু মাঝরাতে যখন সেই সর্দার ব্রাহ্মণকে হত্যা করতে যাচ্ছিলেন, সেই সময় তার বোন তার পা ধরে এই কাজ করতে মানা করেন। অনেক অনুরোধ করার পরেও সেই সর্দার তার কোনো কথা শুনল না আর হত্যা করল ব্রাহ্মণকে। তবে ব্রাহ্মণ মারা যাওয়ার আগে একটা অভিশাপ দিয়ে গিয়েছিলেন, কারণ তিনি বুঝতেই পারেননি যে এরা ডাকাত। প্রাণ ভিক্ষা চাননি, তিনি জানতেন তাকে মরতেই হবে। তবে এটা বললেন, আশ্রিতকে হত্যা করতে নেই, এ মহাপাপ। তুই যে কুকর্ম এতদিন করেছিস তার ফল তোদের প্রত্যেককে ভোগ করতে হবে। তোদের আত্মার মুক্তি হবে না, তোদের পরবর্তী বংশে কেউ শান্তিতে থাকতে পারবে না। আমাকে যেখানে কবর দিবে আমি সেখানেই প্রেত হয়ে ঘুরে বেড়াবো, আর আমার সঙ্গে বাকি প্রেতরাও ঘুরবে। ঠিক তাই হয়েছিল। এখন যারা এইসব অঞ্চলে রয়েছেন তাদের পূর্বপুরুষরা এইসব নিজেদের চোখে দেখছেন বা তাদের সঙ্গে ঘটে চলেছে। রাতের অন্ধকারে কেউ যেন পথ দেখিয়ে নিয়ে চলে, কোনো কথা বলে না, শুধু আঙুল নির্দেশ করে বলে, আর ভয় নেই, বাকি পথ হেঁটে চলে যাও। ওই কুয়োর আশেপাশে প্রেতাত্মার কবলে পড়ে অনেক মানুষের জীবন গেছে। সে ব্রাহ্মণ মৃত্যুর পর অনেকেরই জীবন বাঁচিয়েছিলেন। ডাকাত সর্দার প্রথম এসব না মানলেও পরে মানতে বাধ্য হন। কান্তিবাবু আরও একবার ডাকাতের হাতে পড়ে ও ব্রাহ্মণ আত্মার জন্য প্রাণ পান। ডাকাতি কিছুটা কমল। পথে ডাকাতি কমলেও রাতে এবার এলাকার বাইরেও ডাকাতি শুরু হলো। ব্রিটিশ সরকারের কাছে অনেক নালিশ আসতে থাকে। এবার তারাও সিরিয়াস হয়ে যায় এই ব্যাপারটাকে নিয়ে। শুরু হলো রাতের বেলায় পথে টহলদারি। ডাকাতরা বেশ মুশকিলে পড়ল। আগে চাষের ফসল আর ডাকাতির মাল নিয়ে খুব সচ্ছলভাবে তাদের জীবন কাটাতো, কিন্তু এখন চাষবাসের ওপরে বাঁচতে হবে। এরপর ব্রিটিশ কোম্পানি এখানে কারখানা গড়ার কাজে হাত দিল। শুরু হলো মেইন স্টেশন থেকে কারখানা পর্যন্ত ট্রেন লাইন। অনেক শ্রমিক এলো কাজ করতে। কাজ শেষ হওয়ার পর কিছু ফিরে গেল আর কিছু সেই জায়গাতেই বাস করতে লাগলো। এইভাবেই জঙ্গলে মানুষ বাড়তে লাগলো। এরপরও ডাকাতি হতো, হয়তো লীলাও হতো। সেই কুয়োতেই ফেলা হতো। ধীরে ধীরে সেই কুয়ো যেন অভিশপ্ত কুয়োতে পরিণত হলো। কুয়োর পাশে গিয়ে কান পাতলেই ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনা যেত, বিভৎস চিৎকারের আওয়াজ পাওয়া যেত। সেই কুয়োর পাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। সেই কুয়োতে পড়ে অনেক মানুষও সুইসাইড করেছিল। কেন করত তার কোনো কারণও বোঝা যায়নি। সেই কুয়ো আসলে রক্ত চাইত, প্রাণ চাইত। অনেক বছর পরে একটা বড় ডাকাতি হলো সেই কারখানাতে। তখন বিশাল ব্রিটিশ বাহিনী আসে আর তাদেরকে সাহায্য করে এই কান্তিবাবু। তার চেষ্টাতেই ধরা পড়ে সেই ডাকাত সর্দারের দল। পরে এদের বিচারে ফাঁসি হয়। কুয়োতে লোক নামালে অনেক আধগোলা পচা লাশ উঠে আসে, সঙ্গে অনেক কঙ্কালও উঠে আসে। কিছু দাহ করা হয় আর কিছু কবর দেওয়া হয়। এদের মধ্যে কিছু মহিলা আর বাচ্চা কঙ্কালও ছিল। 2 থেকে 3 মাসের বাচ্চার কঙ্কালগুলোও পাওয়া গেছিল সেখানে। সেই ডাকাতদের আত্মার কি হলো আমি জানি না। তারা প্রেত হয়ে রয়ে গেল না মুক্তি পেল জানা নেই। তবে এদের পরিবার এখনও অনেক অভাবীভাবে জীবন কাটায়। এদের কারোর জীবনে সুখ নেই। সেই ডাকাত সর্দারের নাম ছিল দারিক ডাকাত। আর পরে এই রাস্তাটার নাম হয়ে পড়ে দারিক জঙ্গল রোড। তবে এখন নাম বদলে গেছে। আগেই লিখেছি এলাকার মানুষ এই জায়গাটাকে পবিত্র করার জন্য আর কুয়োর আত্মাদের মুক্তি করবার জন্য হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করেন আর বিশাল একযজ্ঞ করেন।
এরপর থেকে আর কিছু ঘটেনি এখানে, তবে সেই কুয়োটি মুখ বন্ধ অবস্থায় এখনও পড়ে রয়েছে। আজ শেষ করছি। পড়ে ভালো লাগলে অবশ্যই শুনিও। টাটা এবং গুড নাইট। এই ঘটনাটি একটি ঐতিহাসিক এবং একটি গ্রাম বাংলার ঘটনার মতো ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই ঘটনা বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করেননি তারা এখনই এপিসোডটিকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলে যাচ্ছি এবার আমরা আজকের দ্বিতীয় ঘটনায়। শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। নমস্কার দাদা, কেমন আছো? আমার নাম অরিত্র। আমি বেলঘড়িয়া থেকে বলছি। আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। তোমার চ্যানেলের ঘটনাগুলো আমার শুনতে বেশ ভালো লাগে। যাই হোক, আজ আমি তোমাকে আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাবো। বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমার বাবা কলকাতার একটা কোম্পানিতে চাকরি করে। একদিন জামাই ষষ্ঠীতে আমাদের পরিবারের সবাইকে মামার বাড়িতে যেতে হয়। আমার মামার বাড়ি ছিল একটি গ্রামে। বিশেষ কারণে আমি গ্রামের নামটা গোপন রাখছি। আমার বাবা কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমরা 2 দিন মতো ছিলাম। বাবা এবং আমি সন্ধেবেলায় মাঝে মধ্যে বাইরে বেরোচ্ছিলাম ঘুরতে, কারণ অতক্ষণ ধরে ঘরে বসে কী বা করব। মা তো নয় গল্পের লোক পেয়ে গেছে। তো যাই হোক, আমাদের মামার বাড়িতে ঢোকার 2টো রাস্তা ছিল, একটা সামনের দিক দিয়ে আর একটা পেছনের দিক দিয়ে। পেছন দিক দিয়ে এলে অনেকটা গলিগালা দিয়ে আসতে হতো, তাই সবাই সামনের রাস্তা দিয়েই আসতো। তো সেদিন সন্ধেবেলায় আমার বাবা বাইরে বেরিয়েছিলেন কিছু জিনিস কিনতে। ফিরতে ফিরতে বাবার রাত হয়। বাবার সেই দিন কেন জানি ইচ্ছে হয় পেছনের রাস্তা দিয়ে ফেরবার। আগেই বললাম রাস্তাটা গলিগালায় ভর্তি আর একটু জঙ্গল টাইপের। সেরকম একটা আলোর ব্যবস্থাও সেখানে নেই, যার কারণে বাবা সেখানে ফোনের লাইট জ্বেলে সে রাস্তা দিয়ে ফিরছিলেন। এমন সময় তিনি হঠাৎ একটা বিচ্ছিরি গন্ধ পান। তিনি নাক চেপে এগোতে থাকেন এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন সময় তার পায়ের মধ্যে কিছু একটা ফোটে, যার কারণে পায়ের তলায় বাবা বেশ আঘাত পান এবং বাবার রক্ত বেরোনো শুরু হয়ে যায়। বাবার পায়ে বেশ ভালোই লেগেছিল, তবুও যেহেতু বাড়ি কাছে ছিল তিনি তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য চেষ্টা করেন। এমন একটা সময় যখন তিনি পাশের গলিতে ঢোকেন, তিনি দেখেন বাবার ঠিক সামনে একজন মহিলা উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা যখন মহিলাটাকে ডাকতে যায়, মহিলাটা হঠাৎ করে কান্না শুরু করে দেয় এবং বাবার দিকে ঘুরতেই বাবা দেখতে পায় মহিলাটার মাথা ফেটে রয়েছে, সেখান দিয়ে রক্ত গলগলিয়ে বেরোচ্ছে, আর মহিলাটার হাতে পোকা কিলবিল করছে, আর সেই জায়গাটায় মহিলাটি চুলকে চুলকে রক্ত বের করে ফেলেছে। মহিলাটির চোখ দুটো সাদা, পরনে ছেঁড়া কাপড়। বাবা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং সেখানেই বাবা অজ্ঞান হয়ে যায়। বাবার যখন জ্ঞান ফেরে বাবা নিজেকে হাসপাতালে পান
এবং জানা যায় বাবা স্ট্রোক করে গেছিলেন। বাবা সমস্ত ঘটনা খুলে বলেন এবং এই ঘটনা শুনবার পর আমরা প্রত্যেকেই ভয় পেয়ে যাই। তারপরে বাবাকে ওঝা দিয়ে ঝাড়ানো হয় এবং বাবাকে একটা মাদুলি দেওয়া হয়। স্ট্রোক করে যাওয়ার কারণে বাবার মুখের একটা পাশ সামান্য বেঁকে গিয়েছিল। এরপরে আস্তে আস্তে বাবা সুস্থ হয়ে ওঠে। দাদা, এটাই ছিল ঘটনা। এটা আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা, যেটা আমি আমার চোখের সামনে বাবার সঙ্গে ঘটতে দেখেছি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। ঘটনা দুটো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ঘটনা ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং ভালো না লাগলেও জানাবেন। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন চন্দন সাহা, আমাদের সঙ্গে রয়েছে তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন বিবেক দাস, এমডি মঞ্জু, সুমিত্রা পত্তানায়ক, পি গেমিং ওয়াইটি, কমেন্ট করেছেন রিয়া বৃষ্টি, আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, বিদাস এফএফ, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন মৌ চৌধুরী, কমেন্ট করেছেন অজন্তা হরি, নন্দিনী দে, কমেন্ট করেছেন চুপকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন নিতু কুমার, কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। এইভাবেই পাশে থাকুন, এইভাবেই যুক্ত থাকুন অজানা সত্যের সঙ্গে। আরও নতুন নতুন কাজ এবং আরও নতুন নতুন ঘটনা এই পরিবারে আসতে থাকবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।